আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক প্রিয় রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আজকের ভিডিওটি মূলত একটি সাক্ষাৎকারমূলক ভিডিও। আমার সাথে বসে আছেন আমার সামনে মোহাম্মদ আলিফ। সে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 117তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 11তম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 270তম মেধাক্রম অর্জন করেছে। আপনারা পিছনে যে এই মাদ্রাসাটি দেখছেন, এটা গ্রাম পর্যায়ের একটি মাদ্রাসা, মহিমাগঞ্জ কামিল মাদ্রাসা। এটির লোকেশন মহিমাগঞ্জ ইউনিয়ন, গোবিন্দগঞ্জ উপজেলা এবং গাইবান্ধা জেলা। তো এরকম একটা প্রতিষ্ঠান থেকে আলিফ কিভাবে এত ভালো ভালো জায়গায় চান্স পাইল? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, এরপরে বিইউপি গুচ্ছেও রেজাল্ট দিবে, সে ভালো করবে ইনশাল্লাহ। তো সে এখান থেকে এই গ্রাম পর্যায়ের একটা প্রতিষ্ঠান থেকে কিভাবে এত ভালো রেজাল্ট করলো, তার সংগ্রাম, তার সফলতা ইত্যাদি নিয়ে আজকে কথা বলবো। আমরা প্রথমে আলিফ তোমার কাছে জানতে চাচ্ছি, অনুভূতিটা আসলে কেমন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই একটা স্বপ্নের নাম, সেখানে তুমি এত ভালো একটা মেধাক্রম অর্জন করছো, তোমার অনুভূতিটা কেমন ছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো শুকরিয়া জানাচ্ছি আল্লাহ তাআলার প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এরকম সফলতা দান করেছেন যে যেখানে সবার স্বপ্ন থাকে যে যারা কলেজের বড় বড় কলেজ নটরডেম সহ সারা বাংলাদেশের সব কলেজের সেরা সেরা মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, সেখানে আমাদের মতো গ্রাম পর্যায়ের এখান থেকে চান্স পাওয়া প্রায় কঠিন, মানে অসম্ভবের মতো প্রায়। সেখান থেকে আল্লাহ আমাকে চান্স পাওয়ার তৌফিক দিয়েছে। এজন্য সর্বোত্তম আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, এবং দরুদ পেশ করছি রাসূলুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা একটা অন্যরকম অনুভূতি যে গ্রাম পর্যায়ে যেখানে আমাদের চান্স পাওয়াই কঠিন সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অন্য জায়গায় এত ভালো করা মানে গ্রাম পর্যায় থেকে অনেকের জন্য প্রায় অসম্ভব। এজন্য আমাদের এখান থেকে চান্স পাওয়া মানে অনেক কিছু, হয়তোবা শহরে যারা থাকে তাদের জন্য এটা অ্যাভেলেবল হয়, কিন্তু আমাদের জন্য এটা অনেক খুশির কারণ এবং অনেক বড় সফলতা, এবং আমি আল্লাহ দরবারের জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা বিষয়, এটা তোমার অনুভূতির কথা বললা, আমি তোমাদের বাসায় গিয়েছিলাম, তো তোমার একটা ভাইকে আমি দেখলাম, তোমার ফুফাতো ভাই, উনি ফুফাতো ভাই ছিল, এরপর তোমার বাবাকে দেখলাম। তো এই যে মানুষগুলো, নিজের অনুভূতিটা আলাদা, নিজের সফলতায় নিজের অনুভূতি থাকবেই, কিন্তু পরিবারের যে অনুভূতিটা, এটাকে তুমি কীভাবে ব্যক্ত করবা? পরিবারের যেটা অনুভূতি, পরিবারের কারো কোনো সফলতা হলে পরিবারের অন্য লোকরা, আমরা অন্যের সফলতার দিকে খুশি হই। মানে পরিবারের সবারই একজনের প্রতি একটা আশা থাকে, বিশেষ করে আমাদের মানে গ্রাম পর্যায়ে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকি, মানে সবাই প্রায় অশিক্ষিত আমাদের এলাকায়। দেখা যায় আজ পর্যন্ত মনে হয় কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। এই জন্য মনে করেন আমি যেহেতু চান্স পাইছি, সবার আমার প্রতি একটা আলাদা একটা অ্যাটেনশন ছিল, মানে আলাদা একটা খুশির কাজ করেছিল। এই জন্য তাদের অনুভূতিটা অসাধারণ ছিল, এটা আমাকে অনেক খুশি করছে, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। এখন আমি তোমার কাছে কিছু বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে, আমরা আগেই বলছি যে এটা একটা গ্রাম পর্যায়ের একটা মাদ্রাসা। দেখা যায় যে এখান থেকে জিপিএ পাওয়া অনেক কঠিন, এবং এখানে ওই রকম তোমার প্রতিযোগিতাও হয় না, মেধাবী কেউ নেই। তো এই গ্রাম পর্যায়ের কলেজ মাদ্রাসায় পড়ে চান্স পাওয়া কি সম্ভব? এমন অনেক মেধাবী শিক্ষার্থী আছে বাংলাদেশে যারা টাকার অভাবে বাইরে ভালো ভালো প্রতিষ্ঠানে পড়তে পারে না, বা এসএসসিতে খারাপ রেজাল্ট হলো, বাধ্য হয়েই দেখা যায় যে টাকা থাকার পরেও গ্রাম পর্যায়ে কলেজে ভর্তি হতে হলো। তো এই শিক্ষার্থীরা, তারা কি এইরকম গ্রাম পর্যায়ে কলেজ বা মাদ্রাসা থেকে চান্স পাইতে পারবে? এটা কি সম্ভব কিনা, এটা তুমি যদি বলতে। হ্যাঁ, অবশ্যই সম্ভব, কেউ যদি চেষ্টা করে। এখন দেখেন আধুনিক যুগ, এখন সব কিছু পুরো বিশ্বটা আমাদের হাতের মুঠোয়, একটা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আমাদের হাতের মুঠোয় আসে। এখন শুধুমাত্র এই স্মার্টফোনের মাধ্যমে একজন শহরের শিক্ষার্থী যেসব সুযোগ সুবিধা লাভ করে, স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে ক্লাস করলে কিন্তু একই সুযোগ সুবিধা, এবং শহরের যে বেস্ট টিচার, এদের কিন্তু আমরা সহজেই গ্রামে থেকেও এদের সুবিধাগুলো লাভ করতে পারি। খালি জাস্ট লাগবে যে স্মার্টফোনের সময় নষ্ট করা যাবে না, আমাদের ক্লাস করতে হবে। মানে অনলাইনে সময়টাকে যত উপযুক্তভাবে কাজে লাগাতে হবে। তাহলে একজন শিক্ষার্থী এসএসসিতে অনেকেই খারাপ করে, যেমন 9, 10 বা 8 ভালো পড়াশোনা করে না, খারাপ করে, যার ফলে দেখা যায় ইন্টারমিডিয়েটে অনেকে পড়াশোনা ছেড়ে দেয়। আমি গ্রামে অনেকে দেখছি, অনেক মেধাবী ছাত্র তারা মানে ভালো কলেজে চান্স পায় না, মানে এসএসসিতে খারাপ করার কারণে। যদিও ভালো ছাত্র, হয়তো গ্রামে খেলাধুলা কাজকর্ম এর কারণে পড়াশোনা করতে পারেনি, দেখা যায় পিছিয়ে পড়ে, এবং হাজার হাজার মেধাবী। অথচ শহরের সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু গ্রামের মেধাবী ছাত্রদের চাইতে ভালো করে। এটা
অবশ্যই শহরের সুযোগ সুবিধা এবং গ্রামে, এখানে আমি গ্রামের মানুষ অনেক পিছিয়ে আছি। তবে যেহেতু এখন আধুনিক যুগ, কেউ যদি অনলাইনটাকে কাজে লাগায় যথোপযুক্তভাবে, তাহলে অবশ্যই সম্ভব গ্রাম থেকে ভালো কিছু করা ইনশাল্লাহ। এখন 3 নম্বরে যেই প্রশ্নটা তুমি অলরেডি উত্তর দিয়েছো, এখন দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী কলেজের, মাদ্রাসা থেকে যারা চান্স পায় এটার সংখ্যা খুব বেশি না। তো তুমি মাদ্রাসা থেকে অনেক ভালো পজিশন অর্জন করছো, তা এটা একটু ব্যতিক্রমী যে সেটা হচ্ছে মাদ্রাসা থেকে চান্স পাওয়া যায় কিনা, কারণ মাদ্রাসায় অনেকগুলো সাবজেক্ট পড়ানো হয় আমরা জানি। জেনারেল শিক্ষার্থীরা তারা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, দেখা যায় পৌরনীতি, অর্থনীতি এদের মধ্যে হয়ে যাচ্ছে। আমাদেরকে ফিকা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আরবি প্রথম, আরবি দ্বিতীয়, কোরআন, হাদিস এবং তারপরে বালাগাত, মান্তিক, এই যে বিষয়গুলো পড়া লাগে এগুলো মাদ্রাসার জন্য কিন্তু পড়তে হচ্ছে তোমাকে। এবং এই পড়াগুলো কিন্তু আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে কিন্তু ওইরকম কাজে আসতেছে না, একদমই কাজে আসতেছে না। তো যারা মাদ্রাসায় পড়ে তারা মাদ্রাসার পড়া এবং বিশ্ববিদ্যালয়ের পড়াটাকে কীভাবে প্যারালাল গতিতে এগিয়ে নিয়ে যাবে, এই বিষয়টা নিয়ে তুমি যদি একটু বলতো, তুমি কীভাবে পড়তে মাদ্রাসার পাশাপাশি জেনারেল? বিষয়টা হচ্ছে যে মাদ্রাসার শিক্ষার্থী, যেমন জেনারেলের শিক্ষার্থী যে সাবজেক্টগুলো থাকে বাংলা, ইংরেজি, আইসিটি, তারপরে বিভাগীয় যে সাবজেক্টগুলো থাকে এগুলো কিন্তু সবগুলোই ইউনিভার্সিটি অ্যাডমিশনের কাজে লাগে। কিন্তু মাদ্রাসায় দেখা যায় আরবি 7খান সাবজেক্ট থাকে, যেগুলো অনেক কঠিনও বটে। এই সাবজেক্টগুলো কিন্তু মানে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে কোনো কাজে লাগে না, একদম শুধুমাত্র মাদ্রাসার জন্যই পড়তে হয়। তো মাদ্রাসার জন্য এতগুলো সাবজেক্ট, যেগুলো কঠিনও কিছু, এতগুলো সাবজেক্ট, আবার জেনারেলের বাংলা, ইংরেজি, এগুলো আবার জেনারেলের সঙ্গে টক্কর দিয়ে পড়তে হয়। অথচ জেনারেলের এগুলোই মূল সাবজেক্ট, বাংলা, ইংরেজি। তারা শুধু এগুলোই পড়েই সবগুলোই তাদের ইউনিভার্সিটিতে কাজে লাগে। তো আমরা এখানে মাদ্রাসা ছাত্ররা এমনিতেই কিন্তু পিছিয়ে যাচ্ছি, আমাদের ডাবল পরিশ্রম করতে হয়। দেখা যাচ্ছে যে মাদ্রাসাগুলো পড়তে হচ্ছে, আবার জেনারেলের জন্য আলাদাভাবেও পড়তে হচ্ছে। অনেক কিছু আমাদের বই নাই, এরপরও জেনারেল আছে, এই জন্য পড়তে হয়। তো আমাদের পরিশ্রমটা ডাবল হয়। তো এখানে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রশ্ন থাকে যে আমরা তাইলে কীভাবে প্যারালাল করব, যে দুটোকে কম্বিনেশন করে পড়ব। তো এটা না, এটা বিষয় হচ্ছে আমরা যদি আমাদের আল্লাহর রহমত থাকে, মাদ্রাসা শিক্ষার্থীর প্রথম বিষয় যে যদি আল্লাহর রহমত থাকে, আমরা যদি মানে সৎভাবে থাকি, সৎভাবে চেষ্টা করি, সম্ভব কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যে আমাদের মাদ্রাসার যে সাবজেক্টগুলো আমরা এগুলো ভালোভাবে পড়বো, পাশাপাশি বাংলা, ইংরেজি এগুলো আমরা গুরুত্ব দিয়ে পড়বো, যে যাতে এগুলো বেসিক যদি আমরা ক্লিয়ারভাবে পড়ি, বাংলা, ইংরেজি, তাইলে আমাদের কিন্তু কোনো সমস্যাই হয় না। আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে মাদ্রাসার এই সাবজেক্টগুলো পড়ি, কিন্তু একটা বেনিফিটও কিন্তু আমাদের আছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কেউ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে 3000 হয় এখনকার মেরিট অনুযায়ী, বা 2627 হয়, সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য পাবে, নিশ্চিত পাবে। এবং ইসলামিক স্টাডিজ সে কিন্তু পাবে, দেখা যায় যদি 2000-এর ভিতরেও থাকে। আবার অনেক জেনারেল শিক্ষার্থী যারা 1400, 1500, 1800 হয়েও কিন্তু সাবজেক্ট পায় না। সেক্ষেত্রে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদের একটা কোটা আছে, এটা কিন্তু আমরা ছেড়ে গিয়েছি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক সময় তুমি দেখবা যে জেনারেল শিক্ষার্থীরা 1000 পর্যন্ত যদি সাবজেক্ট পায় প্রতি শিফটে, মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে 4000 পর্যন্ত হয়েও সাবজেক্ট পায়। এটা কিন্তু একটা মাদ্রাসা যারা পড়ে তাদের জন্য একটা সুবিধা, আমি মনে করি এটা। এই বিষয়টা যারা মাদ্রাসা থেকে আমরা প্রিপারেশন নেব, এটা আমাদের জানা দরকার। মাদ্রাসার বেশ কিছু সাবজেক্ট, বিশেষ করে আরবি সাহিত্য, ইসলামিক স্টাডিজ, ফার্সি সাহিত্য, উর্দু সাহিত্য, এই বিষয়গুলোতে কিন্তু মাদ্রাসার কোটা আছে। তাই আপনারা এটা লক্ষ্য করবেন ইনশাল্লাহ। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আল্লাহর রহমত আছে, আপনারা হালাল পথে থেকে আল্লাহর উপর দৃঢ় তাওয়াক্কুল রেখে কিন্তু এগোতে পারেন। এখন মাদ্রাসা জেনারেল কোনো বিষয় না, যে কেউ পরিশ্রম করলে সে কিন্তু সফল হতে পারে, এটা আলিফ বড় একটা প্রমাণ। এরপরে যেই বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে, এখন 24 সালের পরীক্ষা সামনেই, যারা 24-এ এইচএসসি বা আলিম পরীক্ষা দিবে, তাদের উদ্দেশ্যে তোমাকে যদি কিছু বলতে বলি, যে প্রথমে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট রেজাল্টটা, এই রেজাল্টটা তারা কীভাবে ভালো করবে, রেজাল্ট ভালো করার জন্য, বা এই রেজাল্টটা কতটুকু গুরুত্বপূর্ণ। অনেকে আবার রেজাল্ট খারাপ হলেও ভেঙে পড়ে, ইন্টার রেজাল্ট খারাপ হলেও ভেঙে পড়ে, দেখা যাচ্ছে সে অ্যাডমিশনের প্রিপারেশন নেয় না। তো তোমার বন্ধু নাইম, ওর মনে হয় 4 পয়েন্ট ছিল, ঢাকা ভার্সিটির চান্স হয়েছে। তো এরকম কিন্তু অনেক উদাহরণ আছে, আমরা জানি। তো এই রেজাল্টটা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং সামনে কিছুদিন আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলো যারা এবার পরীক্ষা দিবে, এইচএসসি ব্যাচ যারা, এইচএসসি যারা সামনে পরীক্ষা দেয়, এইচএসসি ব্যাচ 24-25, মানে এরপরে যারা পরীক্ষা দেবে, দেখা যায় অনেকের এইচএসসি রেজাল্ট খারাপ হয়ে যায়, তারা হাল ছেড়ে দেয়। বা এখনও যারা এইচএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আছে, যে এডমিশন জীবনটা, লাইফটা এমন যে ওই যে এইচএসসির পর যে 4 মাস বা 5 মাস থাকে, এই 4 মাস 5 মাস যদি কেউ যদি 15 ঘন্টা করে পড়ে, এরপরেও কিন্তু সে চান্স পাবে না। 20 ঘন্টা করে পড়লেও চান্স পাবে না, মানে লাইফটা এমন।
তো কেউ যদি অ্যাডমিশনে ভালো করতে চায় তাকে অবশ্যই ফার্স্ট ইয়ার থেকেই কম করে হলেও পড়তে হবে, মানে অল্প 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 করে যদি পড়ে অ্যাডমিশন এবং এইচএসসি যেটা কম্বিনেশন করে যদি পড়া যায়, বাংলা ইংরেজি এগুলো যদি বেসিক ক্লিয়ার করা হয়, তাহলে অ্যাডমিশনের পর এইচএসসির পর খুব বেশি পড়া লাগে না, কম পড়লেই কিন্তু পাওয়া যায়। আর যদি এসএসসি 3 গুণও পড়ে এইচএসসির পর, তাহলে কিন্তু হয় না এই বিষয়টা। আর অনেকে দেখা যায় এইচএসসি যে প্লাস লাগবে, এই প্লাস ছাড়া মনে হয় হবে না, এরকম না। 4 পয়েন্ট পেয়েও কিন্তু অনেকে ঢাবিতে টপ করে, ভালো করে। সেই বিষয়টা দেখতে হবে যে আপনার বেসিক কতটুকু স্ট্রং। সবসময় বেসিকের দিকে কারো যদি বেসিক ক্লিয়ার থাকে, তাহলে অ্যাডমিশন লাইফে যদি 4 পয়েন্টও থাকে কোনো সমস্যা নেই, 3 পয়েন্ট পেয়েও ঢাবিতে চান্স পাওয়া যায়। জাজাকাল্লাহ খৈর, ধন্যবাদ তোমাকে। এখন আমরা অ্যাডমিশন কেন্দ্রিক কিছু টিপস তোমার থেকে নিব অনুজদের জন্য। অনেকে প্রশ্ন থাকে যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় কীভাবে ভালো করব, ইংলিশে কীভাবে ভালো করব, সাধারণ জ্ঞানে কীভাবে ভালো করব। যেহেতু আমরা আর্টসের স্টুডেন্ট, আমাদের জন্য কিন্তু মেইন যে 3টা টপিক বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তো আমি বিষয়ভিত্তিক তোমার কাছে কিছু জানতে চাইব। প্রথমে বাংলা দিয়ে আমরা শুরু করি। বাংলায় ভালো করার জন্য যদি কিছু বলতে, বাংলায় কীভাবে ভালো করবো, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরামর্শ দাও, কীভাবে বাংলা প্রিপারেশন নেবে। বাংলার কথা যদি বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বাংলা যে মানবিকে বি ইউনিটে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে 3টা পরীক্ষা হয়। প্রথমত বাংলায় 15 মার্ক থাকে হলো এমসিকিউ এবং 20 মার্ক রিটেন, মোট 35 মার্ক। তো বাংলা প্রস্তুতির ক্ষেত্রে আসে বাংলা ব্যাকরণ আসে, এরপর বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসে এবং মুখস্থ বিষয় থেকেও আসে। তো এই বিষয়গুলো সাহিত্য যেটা, সেটা হচ্ছে আমাদের যে ফার্স্ট পার্ট এইচএসসি যে ফার্স্ট পার্ট আলিমের ফার্স্ট পার্ট বইটা থাকে, এটা ভালোভাবে পড়তে হয়। এটা যে যত ভালোভাবে পড়বে সে তত ভালোভাবে। আর এটাতে আর কিছু বলার নাই। আর গ্রামার যে লেভেলটা, বাংলা গ্রামার, এটা বেসিক সহ একদম গ্রামারের যতগুলো পার্ট আছে সবগুলো বেসিক সহ বুঝে একদম ক্লিয়ারলি, মানে মাথায় এঙ্গেজ করে নিতে হবে যে এইটা বিষয়টা আসলে কী। কোনো সূত্র বা রুলস মুখস্থ করে আসলে গ্রামার শিখে কোনো লাভ নেই। একজনও মানে অ্যাডমিশনে পাসই করতে পারবে না কেউ যদি বাংলাতে যদি 99 পায় এইচএসসিতে, কিন্তু অ্যাডমিশনে পাস করতে পারবে না যে যদি না বুঝে পড়ে। বুঝতে হবে বিষয়টা, মানে বিষয়গুলো যে যত ভালো বুঝতে পারবে সে তত ভালো পাবে, এইরকম। তো বাংলা গ্রামার এবং মুখস্থ বিষয়, সেগুলো এটিএম না বই আছে, এটা যদি মুখস্থ করি, এটা থেকে যদি 3-4টা প্রশ্ন আসে, মুখস্থ বিষয় কমন আসলে যে যত ভালো ভালো মুখস্থ বিষয় সে তত ভালো করতে পারবে। তাহলে বাংলার ক্ষেত্রে সাহিত্যটা ভালো করে পড়তে হবে, মুখস্থ বিষয়টা তো মুখস্থ করতে হবে, আর গ্রামারটা বুঝে বেসিক সহ সবগুলো ক্লিয়ার করতে হবে। এইটুকুই বাংলার পরিস্থিতি, আর বেশি কিছু নেই। আজকে যেহেতু সাক্ষাৎকার ভিডিও, আমরা অ্যাডমিশন বেশি কথা বলতে পারতেছি না। ধন্যবাদ তোমাকে। বাংলার বিষয়ে তুমি বললা। তো অ্যাডমিশনের সবচেয়ে বেশি ভয় যেটা কাজ করে সেটা হচ্ছে ইংলিশ। এটা সবাই ভয় করে, সব শিক্ষার্থীর প্রধান ভয় ইংলিশকে নিয়ে। তো ইংলিশের জন্য যদি স্পেশাল কিছু টিপস তুমি দাও। দেখা যায় অনেকের ইংলিশে স্কিল ভালো না, দেখা যায় যে তারা ইংলিশ বেশি ভালো পারে না, তারা কীভাবে ঘুরে দাঁড়াবে, ইংলিশ কীভাবে ভালো করা সম্ভব, তুমি কীভাবে ভালো করছিলা অ্যাডমিশনে ইংলিশ বিষয়ে, যদি সংক্ষেপে কিছু বলতে। অ্যাডমিশন ইংলিশ সংক্ষেপে বলতে গেলে বাংলার মতোই কিছুটা। দেখা যায় প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়, যতগুলো পরীক্ষা তার মধ্যে 90% ছাত্রই কিন্তু ফেল করে, 100 জনের মধ্যে 90% ছাত্র ফেল করে। দেখা যায় সবাই ইংরেজিতেই ফেল করে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ যদি পড়তে যাবে, অন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, মূল বাধাটা হচ্ছে ইংরেজি। এবং আমাদের বাঙালিদের জন্য ইংরেজিটা শেখা অনেক কঠিন। মানে আজকের যে অবস্থা, এবং বিশ্ববিদ্যালয়ে যারা 90% ছাত্র যেখানে ইংলিশে ফেল করে, সেখানে ইংলিশ তার মানে অনেক কিছু, মানে শেখাটা অনেক কঠিন। বিষয়টা মানে এইরকম হয়ে দাঁড়িয়েছে। তো আমি কিন্তু বাংলার চাইতে ইংলিশটা বেশি ভালো পাই, এই জন্যই মোটামুটি আমার পজিশন ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। তো ইংলিশটা আমি কীভাবে শিখছি? তো ইংলিশ শিখতে হলে প্রথমত বেসিক ক্লিয়ার করতে হবে। মূল বিষয় যেটা সবাই বলে যে বেসিকগুলো বুঝে পড়তে হয়। আর দেখা যায় আমরা যে প্রাইভেট কোচিং পড়ি, সেখানে যেমন আমরা 8-এ ন্যারেশন পড়ি, 9-এ উঠে কিন্তু আবার পড়তে হয় ন্যারেশন, আবার ইন্টারমিডিয়েটে আবার ন্যারেশন পড়তে হয়। তারপরও দেখা যায় ঢাবি পরীক্ষায় ন্যারেশন আসলে ওই প্রশ্নটাই ভুল করে আসে। তাহলে ছাত্ররা 3-4 বছর 3-4 বার প্রাইভেট কোচিং পড়ে ন্যারেশন পড়ার পরে কেন ন্যারেশনে অ্যাডমিশনে গিয়ে পারে না? এর মূল বিষয় হলো স্যারেরা কয়েকটা রুলস মুখস্থ করতে দিচ্ছে, রুলস মুখস্থ করছে, পরীক্ষা দিছে, পাশ করছে, প্লাসও পাইছে। কিন্তু অ্যাডমিশনে কিন্তু এইরকম আসে না। অ্যাডমিশনে বেসিক বুঝে পড়তে হয়। তো অ্যাডমিশনে ভালো করতে হলে যেটা ইংলিশের জন্য হচ্ছে বেসিকগুলো ক্লিয়ার করে পড়তে হবে। এই জন্য আমি যেটা করেছিলাম যে নিড, রফিক স্যার ইংলিশ মজা, নিড নামক একটা বই আছে। তো এই বইটা কিনলে ভালো হয়, এবং এই বইয়ের ক্লাস আছে 138টা ক্লাস, ইংলিশ মজা ইউটিউব চ্যানেলেই আছে।
এখানে দেখলে পাবেন যে 138টা ক্লাস যদি কেউ বুঝে বুঝে পড়ে, মানে ক্লাস করে গেলে আর হলো না এমনটা নয়, বুঝে বুঝে এবং বইটাও যদি বুঝে বুঝে পড়ে, এবং সব টপিক হয়তো বা এখানে নাই, আর যদি কিছু টপিক থাকে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়। তো সবগুলো যদি কেউ বুঝে বুঝে পড়ে এবং শেষ করে বুঝে বুঝে প্র্যাকটিস করে, প্র্যাকটিক্যালি নেয়, রুলস মুখস্থ করে নেয়, তাহলে অবশ্যই ইংরেজিতে ভালো করা সম্ভব। এবং যত প্র্যাকটিস করবে, এরপর মাস্টার নামে একটা বই আছে, তো এই নিট বইটা শেষ করার পর কেউ যদি বোর্ড প্রশ্ন মানে এইচএসসির বোর্ড প্রশ্ন সলভ না করে যদি মাস্টার সলভ করে, এটা আমার জন্য মানে ভালো হয়। তাহলে মাস্টার সলভ করলে এডমিশন হবে, এইচএসসি হবে। এইচএসসি যদি আলাদা প্যারা আনার দরকার নেই, এইচএসসি যে ইংলিশ এমনিতেই পারা যাবে কেউ যদি এডমিশনের ইংলিশ পারে। তো এইটাই তো এইচএসসিতে যারা পড়তেছে তাদের টার্গেট হওয়া উচিত এডমিশনের ইংলিশ, এইচএসসি না, এইচএসসি এমনিতেই পাওয়া যাবে। তো এইভাবে পড়লে বেসিক ক্লিয়ার করে পড়লেই মনে হয় আমার মতো ভালো হবে। আর যেটা ফার্স্ট পার্টটা ভালো করে পড়তে হয় ঢাবির জন্য, গুস্তির জন্য, তো ফার্স্ট পার্ট টেক্সট হ্যাক্স বই আছে, তো এটা পড়লে হয়। আবার যে ভোকাবুলারি টেক্সটের যে ভোকাবুলারি, প্রত্যেকটা শব্দেরই অর্থ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। রফিক স্যারের টেক্সট ভোকাবুলারি বই আছে, স্মার্ট ভোকাবুলারি আছে, তো ভোকাবুলারি পড়লে মোটামুটি ইংলিশ স্ট্রং হয়, এবং যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে তার জন্য তত ভালো হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইর। এখন সবচেয়ে বেশি যেই মোটা বইগুলা, সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের বই। এই বইগুলো দেখলেই অনেকে ভয় করে যে এত বড় বড় বই, অনেকটা আছে 2 পার্ট, বাংলাদেশ আলাদা পার্ট, আন্তর্জাতিক আলাদা পার্ট, আবার সাম্প্রতিকের জন্য অনেকে অনেক কিছু পড়ে। তবে আমি মনে করি যে সাধারণ জ্ঞান তুলনামূলক সহজ বাংলা ইংলিশের চেয়ে। এখানে আলাদা কোনো সাহিত্য আবার গ্রামার নেই, একই ধারায় পড়তে হয়। তবে এখানে 2টা যে পার্ট আছে, তোমার বেসিক, এখানেও বেসিক আছে, আবার আপনার আপডেট যে বিষয়গুলা। তো তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলা? তোমার কি আগে থেকে প্রিপারেশন ছিল কি না, আবার শেষের দিকে কিভাবে পড়লা? সাধারণ জ্ঞানের প্রিপারেশনটাও যদি একটু বলতে। সাধারণ সাধারণ জ্ঞান মানে প্রচুর মুখস্থ করতে হয় আর কি। তো সাধারণ জ্ঞানের জন্য যে যত বেশি পড়বে সে তত ভালো পাবে। যে যদি কেউ ছোটো বই পড়ে সে হয়তো কম পাবে, যে যত বড় পড়তে যত বেশি নলেজ এনরিচ করতে পারবে যত বেশি, এবং এটা যত বেশি রিভিশন, কেউ যদি 10 বার রিভিশন দেয় সে অবশ্যই ভালো করবে। আমি হয়তো বা 3-4 বার পড়ছিলাম, কি আমার সাথে যারা 10 বার পড়ছে অনেকে আমার সাথে বেশি মার্ক পাইছে। তো সাধারণ জ্ঞানের বিষয়টা হলো যে যত বেশি পড়বে, মানে একবারেই একটা মুখস্থ করতে 1 ঘন্টা না নিয়ে যায়, একটা 10 মিনিট পড়ে ওইটা 10 বারে 10 100 মিনিট পড়লো, তো এইটা ভালো হয়। তো যতবার রিভিশন দেওয়া যায় তত ভালো। সাধারণ জ্ঞানে শুধু রিভিশন ছাড়া আর কিছু নেই, যে যত বেশি রিভিশন করতে পারবে, মুখস্থ করতে পারবে, তার জন্য তত ভালো। যে কোনো একটা সাধারণ জ্ঞান বই পড়লেই হয়, এবং আপডেটগুলো হালকা রাখলেই হয়, এটা বেশি একটা প্যারা রাখলে হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে শেয়ার করা। অনেকেই মনে করে যে আমার টাকা নাই, আর্থিকভাবে আমি দরিদ্র, বাবা টাকা দিতে পারবে না, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কি না, বা আমি কোচিং করতে পারতেছি না, কোচিং ছাড়া আমি চান্স পাবো কি না। কিন্তু অনেকেই কিন্তু কোচিং ছাড়া চান্স পায়। আমরা জানি যে তুমি কোচিং করছিলা, কিন্তু তোমার মেইন যে প্রিপারেশনটা সেটা কিন্তু ইন্টারমিডিয়েট থেকে হয়ে গিয়েছিল, আমি বলতে পারি এটা। তো কোচিং কতটা গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য, বা কোচিং ছাড়া চান্স পাওয়া যায় কি না, এটা অনেকেই ভয় পায় যে কোচিং ছাড়া চান্স হবে না। যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল তাদের জন্য যদি কিছু বলতে। কোচিংয়ের যে বিষয়টা, এখন যেহেতু অনলাইন কোচিং করাটা ভালো, মানে যাদের জন্য টাকা আছে, টাকা পয়সা আছে, তারা কোচিং করতে পারে। তো যাদের টাকা নেই, আর্থিকভাবে অসচ্ছল এবং গ্রামে থাকে, গ্রামে তো কোচিংও নেই, শহরে গিয়ে মেসে থেকে যে টাকাটা লাগে এই টাকাটাও নেই অনেকের, তো গ্রামে তো কোচিংও নেই, তারা কীভাবে পড়বে? কারণ অনলাইনের যুগ, অনলাইনে অনেক কোর্স পাওয়া যায়। তো অনলাইনে যদি আমরা ক্লাস করতে পারি তাহলে কোচিংয়ের টাকাটা আমরা বেঁচে যায়, এবং টাকা ছাড়াই, এবং এইভাবে কিন্তু অনেক ভালো করা সম্ভব। এবং কোচিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, যাদের টাকা নেই তাদের কোচিং ছাড়াই কিন্তু হয়। কোচিং ছাড়া দেখা যায় আমরা অনেকেই চান্স পাই। তো অনলাইনটাকে যদি সুযোগ কাজে লাগানো যায়, স্মার্টফোনটাকে, তাহলে কোচিং ছাড়াই সম্ভব। আর শেষে যে কথাটা বলবো যে অনুজদের উদ্দেশ্যে যদি অল্প কয়েক বাক্যে কিছু কথা বলতে, যারা সামনে অ্যাডমিশন টেস্ট দিবে, কেউ ইন্টারে পড়ছে, এখন তো আধুনিক যুগ, দেখা যায় অনেকে 9-10 থেকে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে, অনেকে ইন্টারমিডিয়েটে উঠেই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে, এরকম অনেকে আমাদের ভিডিওটি দেখছে। সেটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা বুয়েট হোক, যেটাই হোক, ভবিষ্যতের জন্য অনুজদেরকে কী পরামর্শ দিবা, যারা সামনে অ্যাডমিশন টেস্ট দিবে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করবে, তাদের জন্য এক বাক্যে বা অল্প কথায় কী পরামর্শ দিবা? এক বাক্যে যেটা পরামর্শ, যেটা হচ্ছে তাদেরকে ফার্স্ট ইয়ার থেকেই, মানে কালকে পরীক্ষা হলে ছাত্ররা সাধারণত কেমন ভয় পড়ে, কেউ যদি ফার্স্ট ইয়ার থেকে এমন ভয় পড়ে, তার জন্য সেই জিনিসটা ঠিক আছে, যদি বুঝে পড়ে, জাস্ট বুঝে পড়তে হবে, ফার্স্ট ইয়ার থেকেই
লাস্ট ইয়ারের মতো করে পড়তে হবে, লাস্ট ডের মতো, এছাড়া আর কিছু নেই। যে যত বেশি ভালো পড়তে পারবে, যার যত স্কিল ভালো, মেধা ভালো, সে তত ভালো করবে। তো এর পাশাপাশি বেশি বেশি পড়তে হবে এবং আমাদেরকে আধ্যাত্মিক লেভেলে মানে মানসিকভাবে শক্তিশালী থাকতে হবে। তো মানসিকভাবে শক্তিশালী থাকা সবচেয়ে বেশি হলো আধ্যাত্মিক লেভেল, আমাদের যার যত বেশি সে তত মানসিকভাবে শান্তিতে থাকে এবং চিন্তামুক্ত থাকে। এবং যে যত বেশি মানসিকভাবে চিন্তামুক্ত থাকতে পারবে তার তত ভালো পড়াশোনা হবে। এবং যেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, কোরআন পড়তে হবে অনুবাদ সহ। মানে আমরা এইভাবে যত আধ্যাত্মিক লেভেলটা উপরের লেভেলে যাইতে পারবো, আল্লাহর প্রতি আমাদের যত তাওয়াক্কুল বাড়বে, আল্লাহর কাছে যত আমরা স্বচ্ছভাবে চাইতে পারবো, আমাদের জন্য কিন্তু তত ভালো, তত কিন্তু আমরা টেনশন মুক্ত হবো। এবং যত টেনশন মুক্ত হবো সে তত এনরিচ করতে হবে নলেজ, এবং সে তত ভালো পড়াশোনা কিন্তু আয়ত্তে আনতে হবে, এবং কম সময়ে কিন্তু সে বেশি পড়াশোনা করতে পারবে। আমি দেখছিলাম যখন এডমিশন লেভেলে আমার সাথে যারা ছিল, তো অনেকেই 15-16 ঘন্টা 17 ঘন্টা করে পড়ছে, কিন্তু আমি 7-8 ঘন্টার বেশি মানে পড়তেই পারিনি। কতদিন আমি 10-12 ঘন্টা ঘুমাইছি মানে ঘুমোতে গেছে। তো এটা মানসিকভাবে যে একটা প্রস্তুতি থাকে, যে আমাদের আত্মবিশ্বাস, এটা যার যত বেশি, এবং এটা দোয়ার মাধ্যমে, আল্লাহর উপর তাওয়াক্কুলের মাধ্যমেই তৈরি হয়, এছাড়া আর কোনো পথ দেখি না। অসংখ্য ধন্যবাদ আলিফকে এতক্ষণ ধরে আমার সাথে সময় দেওয়ার জন্য। তোমার অনেক ব্যস্ত সময়, আজকেও সংবর্ধনা দিবে তোমাদের গ্রামে, না? সেখানে সংবর্ধনা দিবে। তো অনেক সংবর্ধনা, অনেক সাক্ষাৎকারের মাঝে আমাকে সময় দিয়েছো। আমাদের প্রতিষ্ঠান মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসাকে তুমি সময় দিয়েছো। মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা এবং আমাদের ম্যাস আলহাজ আহমদ হোসেন ছাত্রাবাস, এটার পক্ষ থেকে তোমাকে আমরা অনেক ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবসময় তুমি আমাদের কাছে আসবা ইনশাআল্লাহ, এবং আমাদের যে ভালোবাসার বন্ধনটা এটা থাকবে। এবং ভবিষ্যতে যারা অনুজ আছে মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা থেকে, আলিম বা দাখিল যারা পড়ছে, তারা যেন ভালো করতে পারে, এই দোয়া করবো তাদের জন্য, আমরা তাদের জন্য দোয়া করব। এবং যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং আমার জীবনে প্রথম এটা সাক্ষাৎকার ছিল, ভুল ত্রুটি মাফ করবেন। এবং আলিফও প্রথম মনে হয় এভাবে সাক্ষাৎকার দিচ্ছে, তো আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আমরা আশা রাখবো আমাদের মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা সহ গ্রাম পর্যায়ের যত প্রতিষ্ঠান আছে, এখান থেকে ছেলেমেয়েরা আলিফকে দেখে, আলিফের মতো আরও অনেকেই আছে, তাদেরকে দেখে তারা শিক্ষা নিয়ে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেশি বেশি করে পড়াশোনা করবে। এভাবে যদি তারা পড়াশোনা করে, ইনশাআল্লাহ তারা তাদের স্বপ্নে পৌঁছাতে পারবে। ইনশাআল্লাহ ড্রিমস উইল কাম ট্রু, স্বপ্ন তাদের সত্য হবে ইনশাআল্লাহ। এই দোয়া আমরা করি। এতক্ষণ ধরে আপনাদেরকে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য আরও অনেক, এখন আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।